1952 সালের ভাষা আন্দোলনের ইতিহাস ছিল রক্তে রঞ্জিত। সেই ইতিহাসকে কেন্দ্র করে কবি সৃজনশীল লিখেছেন মাতৃভূমির জন্য কবিতা, যার আবৃত্তি হবে এখন এই মঞ্চে ছায়াবৃক্ষ সাংস্কৃতিক একাডেমির শিল্পীর কণ্ঠে। করতালি ওর জন্য। কতই বা 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজ অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোয়া। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বট গাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখেছিলাম। সবাই আতঙ্কে বলে ছোটাছুটি করছিল এবং তার কদিন পরে সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে, ছেড়ে এসেছিলাম আমাদের সেই পুরো বটগাছ, টিনের চালাওয়ালা নতুন লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ে নোনা গাছ এবং আমার প্রিয় কাঁচলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্য না। এখন আমার স্মৃতিতে সবকিছু ঝাপসা। সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালানন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্স ব্যাগটা ওলট পালট এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের 3.5 হাত চওড়া এক গলি। সেই অন্ধ গলির 11 বি নম্বর বাড়িতে ছোট্ট একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, যার মুখে তখনও নোয়াখাল্লা ভাষার টান। যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর হয়ে চিৎকার করে বলতো, পয়সা দিল না, বাঙালো রাস্তায় পয়সা দিল না। সেই আমি চারিদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলাম। ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসে সবাই সেই চিঠি জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনছিলাম। ঢাকায় নাকি গুলি চলেছে, গুলি। বহু বছর পর জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর, যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। আর সেই মুখের
মুখের ভাষার গৌরব রক্ষা করতে তারা নাকি পুষ্পাঞ্জলির মতন